হরলিক্স এবং চা খেয়ে ওরা আবার উঠে দাঁড়ায় সামনে এগোতে। পায়ের জোর কমে এসেছে, তবুও এখানে আর থাকা যাবে না, দ্রুত ক্যাম্প 3-এ যেতে হবে। 1 ঘন্টা পর ধারা জানায় তার অক্সিজেন শেষ। সর্বনাশ! বিভোর দ্রুত নিজের সিলিন্ডার ধারার সাথে যুক্ত করে দেয়। ধারার মানা শুনল না। মিনিট কয়েক পর বিভোরের মনে হলো তার ফুসফুস অস্বাভাবিকভাবে চলছে, গলায় লবণাক্ত ভাব, পা চলছে না, হাঁটার স্পিডও কমে আসে। ধারা টানছে, বিভোর পারছে না শত চেষ্টা করেও। আচমকা হুড়হুড় করে রক্ত বমি করতে শুরু করে। ধারার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। বিভোর বসে পড়ে। ধারা দ্রুত মাস্ক খুলে বিভোরের মুখে লাগায়। বিভোর দ্রুত নিঃশ্বাস নেয় কয়েকবার। জেম্বা বিভোরকে পানি খাওয়ায়। শরীরে ক্ষমতা নেই হাঁটার, তবুও মনের জোরে উঠে দাঁড়ায় বিভোর। হাঁটা শুরু করে। অদল বদল করে দুইজন একই সিলিন্ডার ইউজ করছে প্রায় 2 ঘন্টা যাবৎ। এক নাগারে অক্সিজেন গ্রহণ না করতে পারায় ধারার শরীর দুর্বল হয়ে পড়ে। নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে বিভোরের সারা শরীরের রগে রগে কাঁপন শুরু হয়েছে। ধারাকে কোলে তুলে নেওয়ার শক্তিটুকু অবধি নেই শরীরে। কোনো মতে শুধু দুলে দুলে হাঁটছে। এরই মধ্যে সামনে পড়ে ক্রিভাস। এই পথ কোনো চেঞ্জ হলো না। ধারাকে সিলিন্ডার দেয়। তখন ধারা দুর্বল গলায় বলে, এতক্ষণ পারবে? বিভোর হেসে বলে, পারবো। ধারা মই দিয়ে ক্রিভাস পার হয় মিনিট 10 টাইম নিয়ে। বিভোরের তখন কলিজা ফেটে যাওয়ার অবস্থা। লুটিয়ে পড়ে জেম্বার গায়ে। ধারা মই পার হয়ে পিছন ফিরে তাকায়। বিভোর জেম্বার গায়ে পড়ে আছে। কেন, কি হয়েছে? ধারা গলা পাঠিয়ে চিৎকার করে ওঠে, জেম্বা, জেম্বা কি হয়েছে ওর? জেম্বা, জেম্বা কি হয়েছে ওর? জেম্বা, জেম্বা ও বেঁচে আছে? জেম্বা। জেম্বা এমন অবস্থায় কখনো পড়েনি। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। কবে শেষ কেঁদেছে সে মনে নেই। আজ কাঁদতে ইচ্ছে হচ্ছে খুব। মেয়ের বয়সী একটা মেয়ে তার স্বামীর জন্য কীরকমভাবে কাঁদছে। ঈশ্বর এত নিষ্ঠুর। ধারা হাউমাউ করে কেঁদে বলেই যাচ্ছে, জেম্বা বাঁচাও ওরে, জেম্বা আমার বিভোরকে বাঁচাও। আমি বিধবা হতে চাই না। জেম্বা, বিভোর আমাকে ডাকো, একবার আমার দিকে তাকাও, একবার ফিরে বাড়ি, একবার ফিরি বাড়ি আর জীবনে, একবার ফিরি বাড়ি আর জীবনে ছাড়বো না, লুকাইয়া রাখবো। প্লিজ জেম্বা, বিভোর, আল্লাহ কেন শুনতেছে না আমার কথা? জেম্বা, ওর বুকটা কেমন ওঠানামা করছে। জেম্বা, এই শুনতেছো তুমি? পিটপিট করে চোখ মেলে তাকায় বিভোর। জেম্বা নিজেকে শান্ত করে বলে, বিভোর কথা বলতে গিয়ে দেখে আওয়াজ আসছে না। চোখ দুটি জলে টলমল করে ওঠে। মাথা ঘুরিয়ে একবার ওপারের দিকে তাকায়। বসে হাউমাউ করে কাঁদছে ধারা। ধারা বিভোরকে তাকাতে দেখে হাত উঠিয়ে আরো জোরে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, এই আমারে দেখতেছো তুমি? এমন ভং ধইরা শুয়ে আছো কেন? আমার ভয় করতেছে। শুনছো তুমি? চোখগুলো বন্ধ করো না, আমারে একা করে দিও না। শুনতেছো তুমি? বিভোরের অব্যক্ত মন বলছে, এমন করে কেন কাঁদছো তুমি? মৃত্যু যন্ত্রণা থেকেও কষ্ট বেশি পাই তোমার কান্না দেখে। কেন দিচ্ছ এত কষ্ট? কিন্তু মুখ ফুটছে না। ধারা এপারে আসার জন্য পা বাড়ায়। জেম্বা চিৎকার করে বলে, এদিকে এসো না দাঁড়া, আমি আসছি বিভোরকে নিয়ে। জেম্বা বিভোরকে কাঁধে তুলতে গেল। বিভোর অনেক চেষ্টায় ঝাপসা কণ্ঠে বলে, জিম্বা, একটা অনুরোধ রাখবে? বলো। ক্যাম্প 3-তে পৌঁছাতে অনেক সময় প্রয়োজন। আমি ওপারে গেলে ধারা অক্সিজেন আমায় দিয়ে দেবে। বিভোর থামে, কথা বলতে পারছে না। তারপর আবার বলে, জানোই তো ওর অবস্থা। এভাবে দুজনে কেউই বাঁচতে পারবো না। 1 ঘন্টায় দুজন একসাথে। তুমি এক কাজ করো, তুমি বার হয়ে যাও আমাকে এখানে রেখে। এরপর ধারাকে নিয়ে চলে যাও। বিভোর কি বলছো? ধারা কখনো যাবে না। ও তোমার মতো মানুষের শরীরের শক্তির সাথে কুলাতে পারবে না। একবার শুধু ওর পরিবারের হাতে তুলে দিও, মইটা ভেঙে দিও পার হয়ে। ধারা এদিকে আসতে পারবে না। আমার জন্য ভেবো না, মিনিট কয়েক আর পারবো। এত কথা বলো না, উঠো, কাঁধে ওঠো। বিভোরের চোখ খোলা হয়ে আসছে। নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। জেম্বার হাত খামচে ধরে বলল, প্লিজ আমার বউটাকে বাঁচতে দাও। ও পরিবারের একমাত্র মেয়ে, প্লিজ। জেম্বা কি করবে বুঝে উঠতে পারছে না। এটা সত্যিই দুজন একসাথে আর এক সিলিন্ডার ব্যবহার করা সম্ভব হবে না। এতে দুইজনই পথে মারা যাবে। কি করবে সে? বিভোর আকুতি করে বলল, জিম্বা,
একটু নিষ্ঠুর হও। জেম্বা উঠে দাঁড়ায় বিভোরকে রেখে। তার চোখের জল বাঁধ ভেঙে পড়ছে। জেম্বাকে একা ময়ে উঠতে দেখে ধারার সারা শরীরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে, হতবুদ্ধি হয়ে পড়ে। কোনো মতে উঠে দাঁড়ায়, বিভোরের দিকে তাকায়। বিভোরের মুখ রক্তে লাল, বুকটা হাহাকার করছে, প্রতি নিঃশ্বাসে যেন বিষ ঢুকছে ভেতরে। ধারার কোনো এক ইন্দ্রিয় জানান দিচ্ছে জেম্বা তাকে নিয়ে চলে যাবে বিভোরকে ফেলে। ধারার চোখ দুটি রক্তবর্ণ ধারণ করে, চেঁচিয়ে ওঠে, জেম্বা আমি তোমাকে খুন করব। তুমি একা কেন আসছো জেম্বা? জেম্বা তুমি আমাকে চেনো না। আমি কিন্তু তোমাকে মেরে দিব। তুমি কি করছো? একা কেন আসছো? জেম্বা ধারার কথা পাত্তা না দিয়ে এগিয়ে আসছে। যখন সে ময়ের মাঝামাঝি অংশে, তখন ধারা হুমকি দেয়, আমি ত্রিভাসে ঝাঁপিয়ে পড়বো কিন্তু। জেম্বা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। সে কি করবে? ধারা যে মেয়ে সত্যি ঝাঁপিয়ে পড়তে পারে, এতে স্বার্থপরের মতো বিভোরকে রেখে আসায় লাভ কি হলো? ধারা আবার বলে, বিভোরের কিছু হলে তুমি আমাকে নিয়ে ফিরতে পারবে না। বিভোর অনেক দিন এই আবহাওয়ার সাথে ছিল, খাপ খাইয়ে নিয়েছে। তাই হিসাব মতো বিভোর আরও মিনিট কয়েক বাঁচতে পারবে। তবুও জেম্বা ধারাকে বলল, বিভোর বেঁচে নেই, তুমি পাগলামি করো না, আমি আসছি। ধারার কানে কথাটি বজ্রপাতের মতো আঘাত হানে। মস্তিষ্কে ভারী কিছু একটা পড়ে। দুকদম পিছিয়ে যায়, বিভোরের দিকে তাকায়। বিভোরের মুখটা অন্যদিকে ফেরানো, তবে নিস্তেজ। ধারা মাথা থেকে টুপি সরিয়ে ফেলে ক্রোভে। এরপর নিজের মাথার চুল নিজে খামচে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। মনে হচ্ছে উন্মাদ সে। জেম্বা দ্রুত পা চালিয়ে ধারার কাছে আসে। ধারাকে সামলাতে গেলে ধারা জেম্বাকে খামচাতে থাকে। অক্সিজেন ব্যবহার করছে না ধারা, ফলে কাঁচতে থাকে। জেম্বা জোর করেও অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করাতে পারছে না। ধারা আচমকা সিলিন্ডার কেড়ে নিয়ে ক্রিভাসে ছুঁড়ে ফেলে। এরপর রাগে অদ্ভুত আওয়াজ করতে করতে বরফ ভাঙার চেষ্টা চালায়, হাতে কামড়াতে থাকে নিজের। জেম্বা হতভম্ব, মেয়েটা পাগল, সিলিন্ডার ফেলে দিল, আবার এমন করছে। তার শরীর অবশ হয়ে আসে। ধারাকেও আর বাঁচানো গেল না। অক্সিজেন ছাড়া ক্যাম্প 3 অবধি যাওয়া কোনো সাধারণ মানুষের সম্ভব নয়। সকালের সূর্য মাথার উপর চলে এসেছে। জেম্বা নতজানু হয়ে বসে আছে, মুখ তুলে তাকানোর সাহস নেই। একদিকে বিভোর, অন্যদিকে ধারা। দুটি প্রাণ শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, তা দেখার ক্ষমতা তার দুটি চোখের নেই। ধারার আর্তচিৎকার শোনা যাচ্ছে। জেম্বা চোখ তুলে তাকায় ধারার দিকে। ধারা নিজেকে নিজে আহত করে চলেছে, নিজের দাঁতের দাগ নিজের হাতে বসাচ্ছে। জেম্বার ইচ্ছে হচ্ছে না গিয়ে আটকাতে। মিনিট কয়েকের মধ্যে ধারাও বিভোরের মতো ছটফট করে চলে যাবে ওপারে। বিভোর কি চলে গেছে ওপারে? মনে হতেই জেম্বার চোখ দুটি দ্রুত ক্রিভাসের ওপারে চলে যায়। তখনই কেউ ডাকে জেম্বা বলে। জেম্বা সর্বাঙ্গ কেঁপে ওঠে। কে এসেছে? দ্রুত ডাক অনুসরণ করে বাম দিকে তাকায়। অস্ফুটভাবে বিড়বিড় করে, গরজ। জেম্বার শরীর কেঁপে ওঠে, শক্ত হয়ে পড়ে। বসা থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে নিঃশ্বাসের গতিতে গরজের দিকে দৌড়ায়। গরজের কাঁধে থাকা অক্সিজেন সিলিন্ডারগুলো ভীষণভাবে আকর্ষণ করছে জেম্বাকে। গরজের সাথে কোনো রকম কথা না বলে তার কাঁধ থেকে ছিনতাইকারীর মতো ছিনিয়ে নেয় দুটি সিলিন্ডার। এরপর আবারও উল্টো দৌড়িয়ে আসে। ধারার হাতে একটা সিলিন্ডার দিয়ে বলে, বিভোরের কিছু হয়নি, কিছু হবে না, তুমি দ্রুত অক্সিজেন নাও। কথা শেষ করেই জেম্বা ময়ে ওঠে, দ্রুত হাঁটার চেষ্টা করে। মই গড়গড়া আওয়াজ তুলছে, তাতে ভ্রুক্ষেপ নেই জেম্বার। বাঁচাতে হবে, একজনকে তার বাঁচাতে হবে। ধারা জেম্বার কথা শুনে বরফের মতো শক্ত হয়ে পড়ে। বিভোরের কিছু হয়নি। ধারা স্তব্ধ হয়ে জেম্বার দিকে তাকায়। জেম্বা জীবন ঝুঁকি নিয়ে দ্রুত পায়ে মই পার হয়। এরপর দৌড়ে এসে বিভোরকে মাস্ক লাগিয়ে দিয়ে বলে, বিভোর অক্সিজেন টানার চেষ্টা করো, তোমার হাতে কম হলেও কয়েক সেকেন্ড আছে, চেষ্টা করো। বিভোর শ্বাস নেয় বড় করে। মুহূর্তেই ভেতরটা শীতলতায় ভরে যায়। শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড দ্রুত গতিতে কয়েকবার শ্বাস নেয়। এরপর চোখ খোলার শক্তি আসে। পিটপিট করে চোখ খুলে। জেম্বা হেসে ধারার দিকে তাকায়, জোরে বলে, বেঁচে আছে। ধারার রগে রগে শিরশিরে বাতাস বয়ে যায়। নিস্তেজ হয়ে আসে শরীর। শুয়ে পড়ে সেখানেই। ওলটপালট হয়ে যাওয়া পৃথিবীটা হুট করে গোছানো হয়ে গেলে অনুভূতিগুলো কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ে। ধারার অনুভূতি কাজ করছে না।
ততক্ষণে গরজ রোদভি বিভোরের কাছে পৌঁছে গিয়েছে। রোদভি যে এসেছে জেম্বা খেয়ালই করেনি। বিভোর পলকহীনভাবে তাকিয়ে আছে জেম্বার দিকে। কেটে যায় আরও মিনিট দুয়েক। ধারা উঠে বসেছে। অক্সিজেন মাস্ক খুলে বিভোরকে পানি খাইয়ে দেয় জেম্বা। এরপর আবার অক্সিজেন মাস্ক লাগিয়ে কাঁধে তুলে নেয়। প্রায় 10 মিনিট সময় নিয়ে মই পার হয়। মইয়ের নড়বড়ে অবস্থা, বেশি দিন টিকবে না এই মই। ধারার সামনে বিভোরকে নিয়ে দাঁড়াতেই ধারা মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদা শুরু করে। বিভোরের কানে তীক্ষ্ণ সূচের মতো বিঁধছে সে কান্না, কিন্তু কথা বলার শক্তি পাচ্ছে না। শরীরের অঙ্গগুলো কাজ করতে সময় লাগবে। গরজ ধারাকে তুলে দাঁড় করায়। ধারা চোখ বুজে কেঁদেই চলেছে। জেম্বা বলে, কান্না থামিয়ে বিভোরকে দেখ, তোমার দিকে তাকিয়েছে। ধারা সাহস পাচ্ছে না তাকাতে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে। চোখ খুলে তাকালেই বিভোর হারিয়ে যাবে। জেম্বা আবারও তাড়া দেয়। ধারা কান্না থামায়। এরপর চোখ তুলে তাকায়। বিভোরের অশ্রুসিক্ত চোখ দুটি তাকিয়ে আছে। কিছু মুহূর্ত আগেই তো মনে হয়েছিল আর তার দিকে তাকাবে না এই দুটি চোখ। খুশিতে ধারা আবারও কেঁদে ফেলে। জেম্বা বলে, কাদা শেষ হবে কবে? আমাদের তো যেতে হবে ধারা। যাওয়ার কথা শুনে ধারা দ্রুত চোখের পানি মোছে, কান্না থামায়। বিভোরের খুব ক্লান্ত লাগছে। চোখ খোলা রাখতে পারছে না, চোখ বুজে। গরজ জেম্বা হাঁটা শুরু করে। জেম্বার কাঁধে বিভোর, তারা পেছনে ধারা, ধারার পেছনে গরজ আর রোদবি। ঘন্টা কয়েক সময় নিয়ে ক্যাম্প 2-এ পৌঁছায় ওরা। রাস্তাটা খুব সহজ মনে হচ্ছে যেন। শেষ 30 মিনিট বিভোর হেঁটে এসেছে জেম্বাকে ধরে ধরে। ক্যাম্প 2-এ তাঁবুটা নিয়ে নেওয়া হয়। আজ রাতটা এখানে থাকা হবে। বিভোরের শরীর গঠনের দিক দিয়ে একজন সুপুরুষ বটে। তাকে বেস ক্যাম্প অবধি জেম্বা বা গরজ কেউই কাঁধে করে নিয়ে যেতে পারবে না। রোদবি দ্রুত হরলিক্স করে, এরপর সোপ, সাথে বিস্কুট, এরপর রান্না বসায়। জেম্বা তাঁবুতে শটান হয়ে শুয়ে আছে। বুকটা হালকা লাগছে খুব। গরজ তাঁবুতে ঢুকতেই জেম্বা প্রশ্ন ছুড়ল, অক্সিজেন সিলিন্ডার যদি না নিয়ে আসতে কি যে হতো। উত্তরে গরজ হাসে। কয়েক সেকেন্ড পর বলে, তোমরা যখন এভারেস্টের চূড়ায় ওঠো তখন সেই খবরটা বেস ক্যাম্পে ছড়িয়ে পড়ে। আমার কানে খবরটা আসতেই রোধবিকে নিয়ে বেরিয়ে পড়ি, সাথে সেই অক্সিজেনের সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডার নেওয়ার বুদ্ধিটা কেন এসেছিল মাথায়? দুর্যোগ অনেকটা সময় নষ্ট হয়েছে, ফলে অক্সিজেনের অভাব ঘটতে পারে, এটা স্বাভাবিক। এই জন্যই নিয়ে এসেছিলাম 3টা সিলিন্ডার। তোমার উপস্থিতি বুদ্ধি দুটি জীবন বাঁচালো। গরজ তৃপ্তি নিয়ে হাসলো। এরপর প্রশ্ন করল, আচ্ছা, একটা প্রশ্ন করি। হুম। দুর্যোগে তো অত সময় নষ্ট হয়নি, কমসে হলো ক্যাম্পস 3টা পার হওয়ার কথা ছিল হিসেব মতে। বিভোরের সিলিন্ডারে কেউ ছিদ্র করেছিল, তাই এই সংকট। গরজ বড় চোখ করে তাকায়। জেম্বা বলে, তবে কে করেছিল জানি না, আমরা কেউই। স্লিপিং ব্যাগে বিভোর চোখ বুজে শুয়ে আছে। ধারা তার রক্তমাখা ঠোঁটে চুমু খায়। এরপর তুলো দিয়ে রক্ত মুছে দেয় কান, গলা, বুক, নাক থেকে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে নাক মুখ দিয়ে। ভাবতেই কষ্টে বুকটা চৌচির হয়ে যাচ্ছে ধারার। বিকেলের দিকে বিভোর চোখ খুলে ধীরে ধীরে উঠে বসে। ধারা বাইরে গিয়েছিল রান্না কত দূর দেখতে। এখানে রান্না করতে বেশ বেগ পেতে হচ্ছে। অনেক ওপরে তো, ভাগ্যিস দিনটার আবহাওয়া অনেক ভালো। বিভোর ভাঙা গলায় ডাকে, ধারা। তাঁবুর পাশেই রান্না হচ্ছে। বিভোরের কণ্ঠস্বর শুনে ধারা সচকিত হয়। কতক্ষণ পর কণ্ঠ শুনল। দৌড়ে আসে তাঁবুতে। বিভোরের সামনে বসে বলল, ক্ষুধা লাগছে। বিভোর জবাব না দিয়ে হাঁ করে তাকিয়ে আছে ধারার হাতের দিকে। ধারা বিভোরের দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকায়। কামড়ের দাগ, রক্ত জমাট বেঁধে আছে, পুরো হাত জুড়ে দাগ। দ্রুত লুকিয়ে ফেলে হাত। বিভোর শিওর এখন বকবে। বিভোর ধারার হাত দুটি জোর করে নিজের হাতের মুঠোয় নেয়। এরপর প্রশ্ন করে, কি করে হলো? ধারা দৃষ্টি অস্থির রেখে বলল, কামড়িয়েছি। বিভোর চোখ গরম করে বলে, কখন, কেন? তোর বাদ দাও। প্রশ্ন করেছি না। ধারা দৃষ্টি নিচে রাখে কিছুক্ষণ। এরপর ঠোঁট চেপে কান্না আটকায়। চোখের জল গড়িয়ে পড়ে। বলে, ছেড়ে তো চলে যাচ্ছিলে, তাই কি হয়ে গিয়েছিল? আমার হাত কামড়িয়েছি, শেষ। বিভোর তৃষ্ণার্থের মতো পলকহীনভাবে ধারার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ।
চোখ নামিয়ে কাঁদছে ধারা, ঠোঁট দুটি কাঁপছে, বারবার হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষছে, চোখের জল মুছছে। ঠান্ডায় গায়ের রং ফ্যাকাশে হয়ে গিয়েছে। আচমকা বিভোর ধারাকে টেনে বুকে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে। ধারা আকস্মিক ঘটনায় হতভম্ব। যখন বুঝতে পারল নিজেও জড়িয়ে ধরে, শরীরে উষ্ণতা ছড়িয়ে পড়ছে। ধারার অনুভব হয় বিভোরের শরীর কাঁপছে। কাঁদছে বিভোর? ধারা প্রশ্ন করে। কাঁদছো তুমি? কেন কাঁদছো? বিভোর কোনো জবাব দিল না। শরীরের সর্বস্ব শক্তি দিয়ে ধারাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। নিঃশব্দ সেই কান্না। ধারা পিঠে ব্যথা পাচ্ছে, তবুও না করল না। বিভোর এভাবে কখনো কাঁদেনি। আজ যখন কাঁদছে কাঁদুক। ধারা বিভোরের পিঠে হাত বুলিয়ে দেয়। ক্ষণ কিছু পর বিভোর বাঁধন আগলা করে দেয়। ধারার চোখের দিকে একবার তাকায়, এরপর ঠোঁটের দিকে তাকায়। সময় না নিয়ে ঠোঁটে ডোবে। একসময় ধারা ঠেলে সরায় বিভোরকে, এরপর বলে, উফ, শ্বাস নিতে পারছিলাম না, মরেই যেতাম। বিভোর হেসে ফেলে। ধারার কপালে চুমু দিয়ে বলে, পাগলি। সন্ধ্যার পর বিভোর বের হয়। জেম্বা, রদ্বি, করজ বাইরে দাঁড়িয়েছিল। বিভোর তিনজনকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানায়, বলে, এই ঋণ কেমনে শোধ হবে? জেম্বা বিভোরের পিঠ চাপড়ে বলে, আমার হয়ে প্রার্থনা করবে একটা, যদি সেটা পূরণ হয় তবেই ঋণ শোধ হবে। বিভোর অবাক হয়। প্রার্থনা দিয়ে ঋণ শোধ? প্রশ্ন করে। কি প্রার্থনা? জেম্বা বলল, প্রার্থনা করবে প্রভু যেন তোমায় একটা ছেলে দেয়, ঠিক তোমার মতন, এবং সে যেন এভারেস্ট অভিযাত্রী হয়। আর অবশ্যই তার শেরপা যেন আমি হতে পারি, সেটুকু বয়স যেন প্রভু দেন। বিভোর হাসে, বলে, ফিরে 1 মাসের মধ্যে বউ ঘরে তুলব। এরপরের 10 মাস পরই আমার ছেলে পেয়ে যাবে, যদি আল্লাহ দেন, ইনশাআল্লাহ। কিন্তু এই ইচ্ছে কেন? কারণ আমি যাতে তাকে পথে গল্প করে বলতে পারি তার মা বাবার গল্প। তার মা কতটা ভালোবাসতো তার বাবাকে, তার বাবা ঠিক কতটা শক্তিশালী, ভাগ্যবান সুপুরুষ হলে 2 বার মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরতে পেরেছে, সব জানাতে চাই। এই জার্নিটা আমার জীবনের শ্রেষ্ঠ জার্নি ছিল বিভোর। বিভোর আরও একবার জেম্বাকে জড়িয়ে ধরে। এরপর তাঁবুতে ঢুকতেই ধারা চেঁচিয়ে ওঠে। বিভোর টাসকি খেয়ে যায়। ধারা জামা চেঞ্জ করছিল। বিভোর ভারী ইনোসেন্ট মুখ করে বলে, তুমি কি শোকে ভুলে গিয়েছো আমি তোমার হাজবেন্ড? ধুর, আমি ভাবছি অন্য কেউ। বিভোর হেসে ভেতরে ঢোকে। ধারা অন্যদিকে মুখ করে জামা চেঞ্জ করছে। তখন বিভোরের নজর আসে ধারার পিঠের দুপাশে লাল দাগ। প্রশ্ন করে, পিঠে অমন হলো কি করে? নিজেই তো করলা। কখন? বিকেলেই তো। কি জোরে জড়িয়ে ধরছিলা। বিভোর ভ্রু কুচকে তাকায়। আঙুলের দাগ বসে গিয়েছে। অদ্ভুত। এরপর বলে, আচ্ছা, দেখছি। কথা শেষ করে ধারার দিকে এগোয়। ধারা চোখ বড় বড় করে তাকায়। আগাচ্ছে কেন এই এভারেস্টে? পরদিন 17ই মে ওরা নেমে আসে চেনা বেস ক্যাম্পে। সবাই যেন তাদেরই অপেক্ষা করছিল। বেস ক্যাম্পে পরিচয় হওয়া কয়েকজন দৌড়ে এসে বিভোরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানায়। তাঁবুতে এসে দেখে পাশাং এসেছে। পাশাংয়ের সামনে বড় সড়ো একটা কেক, ওপরে লেখা এভারেস্ট এক্সপিডিশন 2018। পরের মুহূর্তের জন্য বিভোর ধারা কেউই প্রস্তুত ছিল না। স্বয়ং নেপাল প্রধানমন্ত্রী এসেছেন দেখা করতে। এত বড় দুর্যোগ পাড়ি দিয়ে এভারেস্ট জয় করা মানুষদের দেখে নাকি তিনি চক্ষু সার্থক করছেন। বিভোর ধারা খুশিতে আত্মহারা। পরের 2 দিন চলল প্যাকিং, বেস ক্যাম্প গুছিয়ে নেওয়া। 20 মে বিদায় জানায় বেস ক্যাম্পকে। থোকলা লেবুচে হয়ে ফেরিচে পৌঁছেছে দুপুরে। সেদিন সোমারো থেকে পরদিন নামচে বাজার। নামচে বাজার থেকে কম দামে পর্বতারোহণের সরঞ্জাম কিনে নেয় বিভোর। ভবিষ্যতে আরও অনেক অভিযান হবে। পরদিন লুকলা। 23 মে প্লেনে করে কাঠমান্ডু। 25 মে বাংলাদেশ এয়ারপোর্টে। বৃত্ত সম্পন্ন হলো। যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ কাহিনীর। আর মাউন্ট এভারেস্ট তার জায়গাতেই দাঁড়িয়ে আছে। মাঝের কয়টা দিন কেটে গেল স্বপ্নের মতো। পেছনে রেখে এলো ইতিহাস, যা শুনবে প্রজন্মরা। এয়ারপোর্টে পৌঁছাতেই উটকো ঝড়ের মতো একদল সাংবাদিক এসে ভিড় জমায়। বিভোরের এক হাতের আলিঙ্গনে আবদ্ধ ধারা। কাগজ ও টিভি চ্যানেল সাংবাদিকরা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। কয়েকজন ফটোগ্রাফার বিরতিহীনভাবে ক্লিক করছে।
30 মিনিটে ধৈর্য নিয়ে সব প্রশ্নের উত্তর দেয় ওরা। এয়ারপোর্ট থেকে বের হতেই ধারাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা যায়। বিভোর প্রশ্ন করে, কোনো সমস্যা? ধারা মাথা নাড়ায়। বিভোর ধারার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়, চমকায়, পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। ধারার কপালে চুমু দিয়ে বলে, চিন্তা করো না, কিছু হবে না, সত্যি সব বলে দিও। ধারা জমে গিয়েছে ভয়ে, পায়ের নিচে ভূমিকম্প অনুভব করছে। বিভোর আলতো করে ধারার কালে থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ পাগলি, ভয় পাচ্ছ কেন? যাও। ধারা নতজানু হয়ে এক পা করে হেঁটে আসে। সাফায়েত, সামিদ, সাফি দুহাতে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানায়। ধারা সচকিত হয়। ভাইরা স্বাভাবিক ব্যবহার করছে। এরপর সে কাজিজুর ধারাকে বুকে টেনে নেয়, মেয়ের কপালে চুমু দেন। ধারার কলিজা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। কতদিন পর বাবাইকে দেখা, বাবাইয়ের আদর খাওয়া, হেসে বাবাই বলে শক্ত করে জড়িয়ে ধরে। আজিজুর মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, যখন শুনলাম এভারেস্টে ঝড় উঠছে, কি হয়েছিল আমাদের জানিস বেঠি? ধারা মিষ্টি করে হেসে বলে, কিছু হয়নি তো আমার, এই যে দেখ একদম সুস্থ। আজিজুর হেসে বলেন, দেখছি তো আমার বেঠির কিছু হয়নি, ফিরে এসেছে। এবার চল তো, তোর আম্মু অপেক্ষা করছে। চলো। ধারার দুটি লাগেজ, একটি সামিত, অন্যটি সাফায়েত নেয়। ধারা একবার পিছন ফিরে তাকায়। বিভোর এখনো দাঁড়িয়ে ধারাকে তাকাতে দেখে হেসে হাত নাড়িয়ে বাই জানায়। এরপর সানগ্লাস পরে লাগেজ টেনে আরও এগিয়ে যায়। ধারা তিব্বিয়া খাতুনকে দেখে চমকে যায়। শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, চোখের নিচে কালি জমেছে। তার এত সুন্দর মায়ের একই অবস্থা। ধারা বড় বড় পা ফেলে তিব্বিয়া খাতুনের সামনে আসে। তিব্বিয়া ধারাকে দেখে স্তব্ধ হয়ে যান। সেকেন্ড কয়েক সময় নিয়ে মেয়েকে দেখেন। এরপর ধারাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেন। ধারা বিস্ময়ের চরম পর্যায়ে। দিশারির ফোন কলে শুনেছে পরিবার সব জেনে গিয়েছে, অথচ তার পরিবারের কি স্বাভাবিক ব্যবহার। মায়ের কান্না শুনে ধারার বুক ভারী হয়ে আসে। তিব্বিয়া খাতুনের মুখটা দুহাতে তুলে ধরে আদুরে গলায় বলে, কাঁদছো কেন? ফিরেছি তো। তিব্বিয়া খাতুন ভেজা ঠোঁটে মেয়েকে চুমুতে চুমুতে ভরিয়ে দেন। একটা মাত্র মেয়ে ওনার, 3 ছেলের পর একটা মেয়ে হয়েছে। মেয়ের বড় শখ ছিল তিব্বিয়া খাতুনের, কিন্তু পরপর 3টি ছেলে হয়। সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে একটা মেয়ে আলো হয়ে ঘরে আসে। সেই মেয়ে নাকি মৃত্যুর মুখে ছিল। ভাবতেই এখনো বুকটা কেঁপে ওঠে। তিব্বিয়া খাতুন বলেন, আর কোথাও যেতে দেবো না তোকে। ধারা হেসে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কোথাও আর যাবো না, কোথাও না। তিব্বিয়া খাতুন মেয়েকে জড়িয়ে ধরেন। ধারা খুশিতে ফুটছে। তার মা তাকে এত ভালোবাসে কখনো বুঝতে পারেনি। সব সময় তর্ক ঝগড়াই শুধু হতো। মায়ের সহ লিয়া এসে ধারাকে জড়িয়ে ধরে। আপনজন ফিরে আসায় সবার ঠোঁটে তৃপ্তির হাসি। বাড়িতে ঢুকতেই সৈয়দ লায়লা হাউমাউ করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। বিভোর কোলে করে রুমে নিয়ে আসে। ডাক্তার আসে। লায়লার প্রেশার হাই। সামিয়া যত্ন করে পানি ঢালে শাশুড়ির মাথায়। জ্ঞান ফিরতেই লায়লা ধরফরিয়ে উঠে বসেন। আমার ছেলে কই? বিভোর রুম থেকে দৌড়ে আসে। লায়লা ছেলের হাত শক্ত করে ধরেন, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। মায়ের পাগলামি দেখে বিভোর ভয় পেয়ে যায়। যখন খবরে দুর্যোগের কথা ছড়িয়ে পড়েছিল, না জানি মায়ের কি হয়েছিল। এই মুহূর্তে বিভোর সেসব কথা তোলার সাহস পেল না। লায়লা বেশ কিছুক্ষণ ছেলের হাত ধরে বসে থাকেন। শরীরে শক্তি আসতেই রান্নাঘরে ছোটেন। দুর্বল শরীর নিয়ে তিনি অনেক রান্না করেছেন। বিভোর ফিরেছে শুনে নিজের রুমে আসার পথে বাদলের সাথে দেখা হয়। বাদল চিটাগাং ছিল। ফেরার কথা ছিল 2 দিন পর। সে আজই ফিরেছে। ঘেমে একাকার হওয়া শার্ট না খুলে আগে ভাইয়ের রুমের দিকে দৌড়ে আসে। বিভোরকে দেখে জড়িয়ে ধরে। বিভোরও জড়িয়ে ধরে। হেসে বলে, কেমন আছো ভাইয়া? বাদল বিভোরকে ছেড়ে অভিমানী গলায় বলে, কেমন আছো তাই না? বাদলের গলা কাঁপছে, চোখের কোণে জল চিকচিক করছে। বিভোর অনুসন্ধানী গলায় প্রশ্ন করল, কাঁদছো ভাইয়া? বাদল ঠোঁট টিপে কান্না আটকায়। বিভোরকে আবার জড়িয়ে ধরে বলে, কখনো বড় ভাইয়ের মতো শাসন করে না, তাই যা ইচ্ছে তাই করিস না। আর একবার বলিস কোথাও যাওয়ার কথা, ঠ্যাং ভেঙে দেব। বিভোরের চোখের কোণে জল জমে, তা নিয়েই হেসে ফেলল। এরপর বাদলের পেটে ঘুষি দিয়ে বলে,
যদি পারো ভাঙতে যা বলবা তাই শুনবো। বাদল হেসে দেয়। বিভোর ভালো করেই জানে বাদল তাকে কখনো মারা তো দূরে থাক, ধমক দিতেও পারবে না। রাত 1টা, ধারার কল আসতেই বিভোর ঝাঁপিয়ে পড়ে ফোনের ওপর। প্রশ্ন করে, কয়টা কল দিছি? মাত্র 55টা। মাত্র? ধারা হাসলো, বলল, রাগও কেন, সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। অনেকদিন পর আসছি তো, হই হুল্লোড় লেগে গেছে বাসায়। সে তো আমার বাসায়ও, তাই বলে পৌঁছে কল দিব না? টেনশন হয় না? আচ্ছা সরি। তারপর কিছু বলেছে? না বলেনি। অদ্ভুত। একদম স্বাভাবিক, সব জেনে গেল। আবার তোমার সাথে আমাকে দেখলো, তবুও কোনো রিয়েক্ট নাই, বুঝলাম না কিছু। কি জানি কি ফোন দিয়ে আসছে তোমার বাপ ভাইয়েরা। এভাবে বলছো কেন? হয়তো ওরা মেনে নিয়েছে। এত সোজা? ধারা সেকেন্ড তিনি কিছু ভাবে, এরপর অন্যমনস্ক হয়ে বলে, ঝড়ের পূর্বাভাস পাচ্ছি। বিভোর দীর্ঘ নিঃশ্বাস ফেলে, যা স্পষ্ট শুনতে পায় ধারা। এরপর প্রবল আত্মবিশ্বাস নিয়ে বিভোর বলল, ঝড় তো একটা আসবে জানতাম, এবং প্রস্তুত আছে রুখার জন্য। তুমি শুধু সরে যেতে চেও না। ধারা কপাল কুঁচকে ফেলল, এরপর ব্যথিত গলায় বলল, তুমি ভাবতে পারলা আমি সরে যাব, তোমার সাথে থাকবো না? বিভোর পচে মুখ ফসকে সে ভুল কথা বলে ফেলেছে। পরিস্থিতি পাল্টাতে বলল, এভারেস্ট মিস করছি। ধারা পুলকিত হয়ে উঠল, বলে, আমিও খুব, যদিও অনেক বিপদ ছিল, অনেক কষ্ট করতে হয়েছে, তবুও মিস করছি। এভারেস্ট নিয়ে আলোচনা চলে 2টো অবধি। বিভোর বলল, বুকটা শূন্য লাগছে। ধারা চাপা হাসে, বালিশ একটা বুকে জড়িয়ে ধরে বলল, কেন? কেনটা তুমি ভালো করেই জানো। বললে সমস্যা? আমি কিন্তু লাগামহীন কথা বলা শুরু করব, তখন কল কেটে দিও না। ধারা খিলখিল করে হেসে উঠল। দরজায় কেউ টোকা দিচ্ছে মনে হলো। ধারা গুড নাইট বলে কল কাটে। দরজা খুলতেই সাফি এসে রুমে ঢোকে। ধারা অবাক হয়, কিন্তু তা প্রকাশ করল না। সাফি বলল, এদিক দিয়ে যাচ্ছিলাম, তোর গলা শুনে বুঝলাম ঘুমাসনি, তাই আসলাম একটু কথা বলতে। ধারা বলল, বসো। সাফি বিছানার একপাশে বসে, ধারার সামনে। সাফি ধারার এক হাত মুঠোয় নিয়ে বলে, কাল দুপুরে 6 দিনের ট্যুরে যাচ্ছি, তাই আজই বলে ফেলি, ভাইয়া আর বাবাইকে তোর আর বিভোরের কথা মেহের বলেছে। ধারা চমকে তাকায়। সাফি বলে, অনেক নোংরা কথা দিয়ে বিভোরকে প্রেজেন্ট করেছে বাবা আর ভাইয়াদের সামনে। আমি জানতাম না ও তোকে এত হিংসা করে, তাহলে কখনোই বলতাম না ওকে তোদের কথা। কথা বলতে বলতে সাফি মাথা নিচু করে ফেলে। ধারা বলে, একদিন না একদিন তো জানতোই সবাই, তাই জেনে গেছে বলে আমার সমস্যা নাই। বিভোরের নামে অনেক খারাপ কথা বলেছে, শুনে খারাপ লাগতেছে, কিন্তু তার জন্য ভাইয়া তুমি কেন মাথা নিচু করছো? তবুও তুই বলা এক আর অন্যজন এসে রসিয়ে রসিয়ে বলা আরেক। ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে আমার। সে কি, আমার জন্য সম্পর্ক কেন শেষ করবা ভাইয়া? তুমি তো মেহের আপুকে খুব ভালোবাসো। যে মেয়ে বিয়ের আগে এমন করতে পারে, সে মেয়ে বিয়ের পর কি করবে ভেবেছিস? পরিবারের জন্য কিছু না হয় ত্যাগ করলাম, এবার ঘুমা। ফিরে এসেই তোর আবার বিয়ে দেব বিভোরের সাথে। সাফি উঠে দাঁড়ায় চলে যেতে। ধারা হাতে ধরে আটকায়, বলে, বিয়ে করবে কবে? বয়স তো কম হলো না। ভেবেছিলাম তো তুই ফিরলেই করব। মেহের আপুকে আরেকটা সুযোগ দেয়া যায় না? সাফি ম্লান হাসে, বলে, সে কি আর আমার জন্য রইছে? নিউ বয়ফ্রেন্ড জুটিয়েছে। ধারা খুব বেশি চমকায়। মেহের মেয়েটা অহংকারী, হিংসুটে হলেও সাফিকে অনেক ভালোবাসে জানতো সে। সাফি ধারার কপালে চুমু দিয়ে বলে, গুড নাইট টুইঙ্কেল। ভাইয়া, মিহিকে আমার ছোট ভাবি করা যায় না? সাফি ঘুরে তাকায়। মিহি পাশের বাসার একটা বাচ্চা মেয়ে, যার বয়স সবে মাত্র 19। সাফি ছাদে গেলে সেও যেত। সাফিকে দেখার জন্য সারাক্ষণ বারান্দায় বসে থাকতো। সাফির গার্লফ্রেন্ড আছে শুনে ধারাকে জড়িয়ে ধরে সে কি কান্না। কাহিনীটা 1.5 বছর আগের। তখন সে এইচএসসি পাশ করলো সবে। তবে ধারা মিহির আচরণে বোঝে এখনও সে সাফিকে চায়। অপেক্ষা করে কোনো এক দুর্ঘটনার, যে দুর্ঘটনায় সাফি তার হবে।
2 দিন আগেই তো সাফির সাথে রাস্তায় দেখা হয় মিহির। মিহির দ্রুত পাশ কেটে চলে যায়। চুল খোলা ছিল। সাফির নজরে আসে মিহির চুল কোমর অবধি লম্বায়। এরপর থেকে মাঝে মাঝে মিহির সাফির মনের মণিকোঠায় উকি দিচ্ছে, হয়তো ধারার ইচ্ছে পূরণ করতে। সাফি মৃদু হাসে, এরপর ধারার মাথায় হাত রেখে বলে, খুব ভালো একটা জব হয়েছে আমার, খুব দ্রুত বিয়ে করার চেষ্টা করব। ধারা হাসে। সাফি চলে যায়। ধারার মনটা স্নিগ্ধতায় ভরে যায়। কেন জানি মনে হলো সাফি মিহিকে পছন্দ করে। সত্যি হলে ভালো হয়। বাপ মরা মেয়ে, বাসায় শুধু মা আর মেয়ে থাকে। মিহির অনেক ইচ্ছা একটা বড় পরিবারের। তাদের বাড়িতে বউ হয়ে আসলে তো খুশিতে মরেই যাবে। ধারা বিড়বিড় করে, আল্লাহ যা করেন ভালোর জন্যই। 5 দিন কেটে যায়। পরিবারের সদস্যদের পরিবর্তন দেখল না ধারা। বিভোর গতকাল ঢাকা গেল, 2 দিনের মধ্যে আসবে। এরপরই নিজের বাসায় জানাবে সব এবং বিয়ের প্রস্তাব আনবে। বিয়ে তো হয়েছেই, এবার একটু আনন্দ উৎসব হবে এই আর কি। ধারা সবসময় আতঙ্কে থাকে, কখন না বাবাই তাকে ডাকে, নালিশে বসে। যেখানে আসামি হবে সে কথা সাজিয়ে নেয় কি বলবে, কিন্তু তেমন কিছুই হচ্ছে না। শুক্রবার সকালে ধারা বের হচ্ছিল, তখন সে আজিজুর ডাকেন। ড্রয়িং রুমে সামিত, সাফায়েত, মাইসা, লিয়া, তিব্বিয়া খাতুন আছে। ধারা ঢোক গিলে অবশেষে যাত্রা শুরু হতে চলেছে বোধহয়। ধারা কাচুমাচু হয়ে সোফায় বসে, তার দিকে তাকিয়ে আছে 12টি চোখ। বাতাসেও অস্বস্তি, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যেন। সে আজিজুর শুরু করেন, তুমি বিভোরকে ভুলতে পারবে? আমাদের কথা শুনে ছাড়তে পারবে তাকে? যদি প্রশ্ন ওঠে কে বড়, বিভোর নাকি তোমার পরিবার, কার কথা বলবে আর কাকে বেছে নেবে, কাকে ছাড়বে? অপশান নেই, দুটিকেই পাওয়ার। ছাড়তে একজনকে হবেই। ধারা থতমত খেয়ে যায়। প্রশ্নগুলো এত জটিল, এত কঠিন। এমন প্রশ্নের মুখোমুখি যদি সে ছোটবেলা হতো, তাহলে এসএসসি, এইচএসসি সহ সব পরীক্ষার প্রশ্ন তার কাছে সোজা মনে হতো। এসবের উত্তর তো সে সাজায়নি। শরীর ঘামতে থাকে, মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়েছে। পায়ের তলার ফ্লোর শিরশির করছে। কি উত্তর দিবে? আতঙ্কে বাম হাতের নখ দিয়ে ডান হাতের তালু চুলকাতে থাকে। তার কাছে তো দুটোর প্রায়োরিটি সমান। কিরে বল। সাফায়েতের গলার স্বর শুনে কেঁপে উঠল ধারা। লিয়া ধারাকে আশ্বস্ত করে বলল, মনে যা আসে বলে দাও, ভয় পেও না। লিয়ার কথায় ধারা সাহস পায় না, চোখ বুজে ঢোক গিলে বলে, বাবাই, আমি এক কথায় উত্তর দিতে পারবো না। আমার কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। আমি অবশ্যই বিভোরকে ছাড়াও বাঁচতে পারবো এবং তোমাদেরকে ছাড়াও। কিন্তু সব বাঁচাকে কি বাঁচা বলে? যদি তোমাদের সাথে থাকি, দিন শেষে মনে পড়বে বিভোরের কথা। আমাকে নিরাপত্তা দিয়েছে ঝুঁকি নিয়ে, খেয়াল রেখেছে। আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। তখন কি নিজেকে একা মনে হবে না? ভালোবাসার মানুষ তো সবার আছে। এই যে তুমি আম্মুকে ছাড়া থাকতে পারো, বাবা পারো না তো। আম্মু যেদিন নানা বাড়ি থাকে সেদিন দেখি তো কেমন ছটফট করো। বাবাই, তোমাদের সম্পর্কটা হয়তো অনেক দিনের, আমারটা অল্প দিনের, কিন্তু ভালোবাসার পরিমাণ কি বেশি দিন আর কম দিন দিয়ে মাপা যায়? যায় না তো। সামিত ভাইয়া, সাফায়েত ভাইয়া, তোমরা যতই ভাবিদের সাথে খারাপ ব্যবহার করো, আমি দেখেছি ভাবিদের ছাড়া কেমন অচল হয়ে পড়ো। তোমরা তো বুঝবে আমাকে। আর বিভোরের সাথেও শুধু থাকতে পারবো কিভাবে? আমি তোমাদের কত ভালোবাসি জানো না তোমরা? তোমাদের একেবারে ছাড়ার কথা আমি ভাবতেও পারি না। তোমাদের ছাড়া আমি বিভোরের সাথে সুখী হব না। মা বাবা থাকতেও কোনো সন্তান এতিম সেজে থাকতে পারে? প্লিজ বোঝো একটু, আমি দুটোই চাই, প্লিজ বাবাই। উপস্থিত সবাই থমকে যায়। ধারা ফোপাচ্ছে। বড়দের সামনে নির্ভয়ে জটিলতা ছাড়াই কি সুন্দর করে বলে দিল ভালোবাসার কথা। কি অসাধারণ যুক্তি তার। সে আজিজুর দমে যাওয়ার পাত্র নন। তিনি খ্যাক করে গলা পরিষ্কার করে বলেন, ধারা, তুমি কি জানো বিভোরের ভাই তোমার ভাইকে আঘাত করেছিল? 2 দিন হসপিটালে ভর্তি ছিল তোমার ভাই। লিয়া কথার মাঝে ফোড়ন কাটল, সেটা তো বিভোরের দোষ না, সে তো ভালো। সাফায়েত কটমট করে তাকায় লিয়ার দিকে। লিয়া সাফায়েতের আগুন দৃষ্টি অগ্রাহ্য করে আবারও বলল, আর দোষ আপনার ছেলেরও ছিল বাবা। সে খুঁচিয়েছিল, আর সে তো আঘাত করেছে বিভান ভাইকে। শেখ আজিজুর ছেলের বউয়ের জবাবে বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেন। এরপর বললেন,
তাছাড়া বিভোরের পরিবারের সবাই ধারাকে খুব নোংরা চোখে দেখে। ওই রকম পরিবারে কি করে দেবো আমার মেয়েকে? ধারা আকুতি করে বলল, বাবাই বিশ্বাস করো, বিভোর থাকতে আমার কোনো অসম্মান হবে না। ও ওর পরিবারকে মানিয়ে নেবে। বাবাই, আমি বিভোরকে ভালোবাসি। ভাইয়া, আম্মু, আমি কতটা নির্লজ্জ হয়ে তোমাদের সামনে ভালোবাসার কথা বলতেছি, বোঝো একটু। একটা মেয়ে এভাবে মা বাবার সামনে এসব কথা বলতে পারে না তো। আমি পারতেছি। কতটা অসহায় হয়ে বলতেছি, বোঝার চেষ্টা করো। আমি পরিবার আর বিভোর দুটোই চাই। ধারার আকুতির সামনে আজিজুর, সামিদ, সাফায়েত দুর্বল হয়ে পড়ে। কোনোভাবেই ধারাকে কঠিনভাবে কিছু বলা যাচ্ছে না, মন মানছে না। যদি ধারা এভারেস্ট না যেত তাহলে হয়তো পারত, কিন্তু যখন সবাই শুনল ধারা এভারেস্ট থেকে আর ফিরবে না, তখন সবাই বুঝেছিল ধারা ছাড়া ওরা কেউ ভালো থাকবে না। ধারা সবার বুকের মধ্যিখানে বসে রয়েছে। হারানোর বেদনা কতটা কষ্টদায়ক বোঝা হয়ে গেছে। তিব্বিয়া খাতুন করুণ স্বরে শেখ আজিজুরকে বললেন, মেয়েটা যা বলতেছে শোনো, কত কষ্ট করে বেঁচে ফিরেছে, কত যুদ্ধ করলো মৃত্যুর সাথে, এখনো কষ্ট পাবে কেন? বিভোর ছেলেটা তো দেখতে শুনতে ভালো। আর তুমি কি আজীবন মেয়ের বাসায় রাখবা? বিয়ে দিবা না? যেখানে পুরো বাংলাদেশ জানে বিভোরের বউ তোমার মেয়ে, সেখানে অন্য কোথাও বিয়ে দেওয়াটা মানুষ খারাপ নজরে দেখবে। ধারা আচমকা সোফা থেকে উঠে শেখ আজিজুরের পা ধরে বসে কেঁদে বলে, বাবাই প্লিজ আমাকে কোনো অপশন দিও না বেঁচে থাকার। আমি দুটিই চাই, তোমাদের আর বিভোরকে। প্লিজ বাবাই। শেখ আজিজুরের পা ছেড়ে দুই ভাইয়ের পা ধরে শক্ত করে, এরপর বলে, বড় ভাইয়া, মেজো ভাইয়া, প্লিজ। সামিদ, সাফায়েত দ্রুত লাফিয়ে উঠে পড়ে। এরপর ধারাকে তুলে সামিদ বলে, সিদরাতুল, পায়ে ধরতে কে বলছে? সবাই বাবাই কিছু বলতো, দেখ কেঁদে কেটে কি অবস্থা করছে চোখের। শেখ আজিজুর চিন্তায় মগ্ন। কি করবেন তিনি? বিভোরের পরিবারকে মানতে পারছে না কিছুতে, মেয়েকে পাঠাতেও মন সায় দিচ্ছে না। আবার মেয়েটা এত কাঁদছে, রিকোয়েস্ট করছে। তারই মধ্যে লিয়া বলল, আর সেও তো আঘাত করেছে বিভোরের ভাইকে। শোনেন বাবা, আপনি হচ্ছেন মেয়ের বাপ। আপনি চাইলে জোর করে মেয়েকে তার স্বামীর থেকে দূরে রাখতেই পারবেন, কিন্তু আমি না বলে পারছি না। বিচ্ছেদ সহ্য করতে না পেরে যদি আপনার মেয়ে সুইসাইড বেছে নেয়, তখন কি হবে? লিয়ার কথা ড্রয়িং রুমে বজ্রপাতের মতো কাজ করে। সবার চোখ গোল গোল হয়ে যায়। এটা তো মাথায় আসেনি কারো। তারা এমনিতে খুব জেদি, যদি সত্যি এমন কিছু করে। শেখ আজিজুল লিয়াকে ধমকে ওঠেন। তিব্বিয়া খাতুনের হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে লিয়ার কথা শুনে। তিনি স্বামীকে কড়া স্বরে বলেন, দেখো, আমার মেয়ে যদি কিছু হয় তোমাদের সিদ্ধান্তের জন্য আমি কি করব নিজেও জানি না। লিয়ার কথায় ভয় পেয়েছে বাপ ভাইও। ধারা লিয়ার কথায় অবাক হয়। সে কখনো সুইসাইড করবে না, ভাবেও নি। মৃত্যু এত সোজা নাকি? তবুও মুখ শক্ত করে বলল, আমি সুইসাইড করতে চাই না, কিন্তু যখন খুব কষ্ট হবে ভুলে ভুলে করে ফেলতেও পারি। শেখ আজিজুর ধমকে ওঠেন, ধারা, আর নিবি নাই নাম, কিসব বাজে বাজে কথা। আমি তোর আবার বিয়ে দেবো বিভোরের সাথে। বিভোরকে বল ওর পরিবার নিয়ে আসতে। লিয়া ফোরন কাটে, প্রথম তো ওনার প্রস্তাব নিয়ে এসেছিল, এরপর আপনারা যান। যেহেতু আপনাদের মেয়ে পালিয়েছিল, তো আপনাদেরই যাওয়া উচিত। কেন পরিবারের পালিয়ে যাওয়া বউকে আবার ঘরে তুলে নিতে প্রস্তাব নিয়ে আসবে না? আমার বোন কি কোনো ছেলের সাথে পালাইছিল? বলল সাফায়েত। লিয়া শ্বশুরের দিকে তাকিয়ে জবাব দেয়, বিয়ের পরদিনই যদি আমি পালাইতাম চিঠি দিয়ে যে বয়ফ্রেন্ডের জন্য পালাচ্ছি, আপনারা কি পরে মানতেন আমাকে? ওদের জায়গায় নিজেদের রেখে চিন্তা করেন। আপনারাও কিন্তু ওদের মতোই করতেন, আমারও মনে হয় বেশি করতেন। শেখ আজিজুল লিয়ার উচিত কথাগুলো হজম করতে পারেন না। মেয়েটা বেয়াদব, মুখের ওপর কথা বলে, ইচ্ছে করে ঠাস ঠাস করে গালে দিতে কয়েকটা। নেতার মেয়ে হওয়াতে কিছু বলাও যায় না। আজীবনের আফসোস নেতার মেয়েকে ছেলের বউ করা। কিন্তু লিয়া তো ঠিক কথাই বলেছে। শেখ আজিজুর ড্রয়িং রুমের কিছুটা জায়গা জুড়ে মিনিট কয়েক পায়চারি করেন। এরপর ছেলেদের উদ্দেশ্যে বলেন, বিকেলে প্রস্তাব নিয়ে যাব, তৈরি থাকিস তোরা। ধারা বাবার মুখে এমন কথা শুনে খুশিতে ঢলে পড়ে। সামিদ, সাফায়েত দুজন ধরে। বোনের হাসি দেখে ওরা হেসে ফেলে। যদিও হার মানতে কষ্ট হচ্ছে, তবুও দাঁড়ার হাসির চেয়ে দামি কিছু ছিল না এবং নেই। দুই ছেলেকে নিয়ে শেখ আজিজুর বিভোরদের বাড়ির সামনে পৌঁছাতেই ঝুম বৃষ্টি নামে।
ইদানিং খুব বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নেমে দৌড়ে আসেন মেইন ডোরের সামনে। 7-5 ভেবে কলিং বেল চাপেন আজিজুর। বাদল ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। আজ ছুটির দিন। সামিয়া অনেকবার বলেছে ঘুরতে বের হতে, বাদল যায়নি, তাই সামিয়া রাগ করে ঘরে বসে আছে। সামিয়ার রাগ ভাঙাতে অনলাইনে বিরিয়ানি অর্ডার দিচ্ছিল। তখনই কলিং বেলের আওয়াজ শুনে বেশ বিরক্ত হয়। ফোন রেখে আলস্য পায়ে হেঁটে এসে দরজা খোলে। সাফায় তো সামিতকে দেখে 180 ভোল্টের শক খায়। এরপর ব্যঙ্গ করে বলল, আরে নেউলে বাচ্চারা মেঘের দিন সাপের গুহায় কি মনে করে? বাদলের কথা বলার ধরন দেখে সামিতের রক্ত গরম হয়ে আসে, তবে কন্ট্রোল করে নেয়। সাফায়েত রাগ সামলাতে পারে না, চোখ গরম করে বলে ফেলে, মুখ সামলিয়ে কথা বল। বাদল গলার জোর আরো দ্বিগুণ করে বলে, ওই গলার সুর নামিয়ে কথা বল, এটা আমার বাড়ি, আমার এলাকা। শেখ আজিজুর সাফায়েতের পিঠে হাত রেখে ইশারায় থামতে বলে। এরপর বাদলকে বলে, বাদল, আমার ছেলেরা ঝগড়া করতে আসেনি, আমরা দরকারি কথা বলতে এসেছি তোমার বাবার সাথে। বাদল হাঁ করে শেখ আজিজুরের দিকে তাকায়। সে বিশ্বাস করতে পারছে না আজিজুর তুমি করে তাকে বলছে। কি জন্য মুখে এত মধু আজ? মনে হয় না বলবে তাকে। তাই বাদল ওদেরকে ড্রয়িং রুমে বসিয়ে সৈয়দ দেলোয়ারকে ডাকতে যায়। মিনিট 5-এর মধ্যে দেলোয়ার, লায়লা, বাদল, সামিয়া, কাজের মেয়ে এসে ভিড় জমায়। দেলোয়ার আজিজুরের সরাসরি বসে বলেন, কি সমস্যা, আমার বাড়িতে কেন? বাদলের শরীর রাগে ফুঁসে ওঠে। এমনভাবে কথা বলছে যেন ওরা ভিক্ষুক। শেখ আজিজুর ঠান্ডা স্বরে বলেন, কথা শুনে বাদল কেসে উঠল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকায় বাদলের দিকে। বাদলের এইরকম ইয়ারকে একদম পছন্দ করেন না সে। দেলোয়ার রসিকতা করে বলেন, তাই নাকি? তা কিরকম আত্মীয়? শেখ আজিজুরের হাঁসফাঁস লাগছে, কিন্তু মেয়ের জন্য জেদ অহংকার একপাশে রাখতেই হলো। বলেন, বিভোর আর ধারা বেশ কয়েক মাস যাবৎ একসাথে ছিল, ঢাকার ফ্ল্যাটেই ছিল। আমরা জানতাম না, কিছুদিন আগে জানলাম। আর এভারেস্ট থেকে যে আমার মেয়েও জয়ী হয়ে ফিরেছে সেটা আপনারাও জানেন হয়তো। ওরা দুজন একসাথেই ছিল, দুজন দুজনকে ভালোবাসে, একসাথে সংসার করতে চাই দুজন। আমার মেয়েটা খুব কান্নাকাটি করছিল আজ, তাই বাধ্য হয়ে আসতে হলো। আমরা চাইছি অনুষ্ঠান করে আবার বিয়ে দিয়ে আপনাদের ঘরে তুলে দিতে। ধারা আর বিভোর একসাথে ঢাকার ফ্ল্যাটে ছিল শুনেই বাদল এবং দেলোয়ারের মনে পড়ে বিভোরের ফ্ল্যাটে মেয়ে মানুষের জামা পাওয়ার কথা। মানে ধারার ছিল জামাটা। কথাটা মনে আসলেও দেলোয়ার হুঙ্কার দিয়ে বলেন, কখনোই না। আমার ছেলে একা থাকতো, আর যদিও একসাথে থেকে থাকে তাহলে এটা আপনার মেয়ের চাল। সে আমার ছেলেকে ফাঁসিয়ে একসাথে থেকেছে যাতে আমার বাড়িতে এসে ঢুকতে পারে। ভালো মেয়েরা কখনো কোনো ছেলের সাথে এক ফ্ল্যাটে থাকবে না। সাফায়েত ক্ষুব্ধ চেহারায় বলেন, আমার বোনকে নিয়ে বাজে কথা বলবেন না। ওরা স্বামী স্ত্রী ছিল, থাকতেই পারে। আর আপনার ছেলে ফাঁসায় নিয়ে আমার বোনকে, তার কি গ্যারান্টি আছে? আপনার ছেলে মেয়েখোর না, তার কি গ্যারান্টি আছে? সে আপনাদের না জানিয়ে বউ নিয়ে ফ্ল্যাটে উঠলো কেন? বাদল আঙুল তুলে শাসিয়ে বলে, বৌদ্ধ শুনে কথা বল, এটা আমার বাড়ি, গেড়ে দেবো মাটির নিচে। আমার ভাইয়ের দিকে বাজে কথা বলবি না। বিভোর কেমন আমরা জানি। সাফায়েত উঠে দাঁড়ায়। বাদলের মুখোমুখি হয়ে বলে, ধারা কেমন সেটা আমরাও জানি। বাদল তাল মিলিয়ে বলে, বিভোর কেমন আমরা জানি। আমরাও জানি তোর বোন কেমন। বিয়ের রাতে বয়ফ্রেন্ডের জন্য পালাইছে, এখন কি বয়ফ্রেন্ড মানে নাই? আমার ভাইয়ের ঘাড়ে পড়ছে কেন? সামিত উঠে দাঁড়ায়। যথাসম্ভব গলার স্বর শান্ত রেখে বলার চেষ্টা করে, দেলোয়ার উঠে দাঁড়ান, বলেন, তাহলে তোমাদের কথায় মেয়ে মিথ্যেবাদীও? এমন মেয়েকে বাড়িতে আবার আনবো কি ভাবলে কি করে? হ্যাঁ, আর এই যে আইজুর সাহেব, আপনি আসতে পারেন। আমরা এমন ক্যারেক্টারের মেয়েকে বাড়িতে আনবো না। ভদ্রভাবে বলছি, প্লিজ আসুন। অভদ্রতা দেখাতে চাইছি না। অপমানে শেখ আজিজুরের মুখ চুপসে যায়। এমনভাবে অপমানিত কখনো হননি। সামিত নিজেকে আর কন্ট্রোল রাখতে পারেনি। লাথি দিয়ে সোফা টেবিল সরিয়ে দেয়। এরপর পায়ে গটগট আওয়াজ তুলে বেরিয়ে যায়। সাফায়েত শেখ আজিজুরকে ধরে নিয়ে বাইরে আসে। এবারের মুখ আর এ জীবনে হবে না প্রতিজ্ঞা করে। সৈয়দ লায়লা দেলোয়ারকে কঠোর স্বরে বলেন, এমন না করলেও পারতে। বিভোর যদি শোনে কি হবে?
দেলোয়ার মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলেন, তোমার ছেলে কি করবে? কিছুই না, আবেগে মেয়েটার সাথে থাকছে একসাথে। ভালোবাসলে বলতো না বিয়ের কথা? লায়লা ছি করে ওঠেন। যদি তোমার ছেলে এমন করে থাকে তাহলে তুমি সাপোর্ট দিতে? ছি, আর আমি এত নোংরা মানসিকতার ছেলের জন্ম দিইনি যে একটা মেয়েকে ভালো না বেশে একসাথে থাকবে, এরপর ঘরে তুলবে না। সামিয়া বলে, একটা মেয়ে কি বলছেন আম্মা? ধারা তো ছোট ভাইয়ের বউ, ব্যাপারটা পজিটিভ নেওয়াই যায়। আর ছোট ভাই আমাকে বলেছে আগামীকাল ঢাকা থেকে ফিরে বিয়ের কথা তুলবে। ছোট ভাই ধারাকে ঘরে তুলতে চায়। সৈয়দ দেলোয়ার বিস্ফোরিত চোখে সামিয়ার দিকে তাকান, প্রশ্ন করেন, তুমি জানতে? সামি তার শ্বশুরের চোখের দিকে তাকিয়ে উত্তর দেয়, বাদল থতমত খেয়ে যায়। কণ্ঠ নামিয়ে দেলোয়ারকে বলে, আব্বা, বিভোর যদি এসে হাঙ্গামা করে? বৃষ্টিমুখর সন্ধ্যা মানে দারুণ কিছু অনুভূতি, স্নিগ্ধ কিছু সময়। ধারার কাছে সময়টা প্রলয়কারী ঝড়ের মতো মনে হচ্ছে। মনটা কুগাইছে কখন থেকে। লিয়া রান্নাঘরে ঢোকার সময় ধারাকে হাঁটুতে ভর করে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, ধারা গোমরা মুখ করে বসে আছো কেন? ধারা একবার লিয়ার দিকে তাকায়, এরপর চোখ সরিয়ে আগের মতো হাঁটুতে থুতনি ভর করে বসে। লিয়া ধারার পাশে এসে বসে। তখন ধারা বলে, সব ঠিকঠাক হবে তো ভাবি? লিয়া কপাল ভাঁজ করে কিছু একটা চিন্তা করে, এরপর বলে, এত সহজে হওয়ার কথা নয়। তুমি বিভোরকে বলেছিলে তো? ধারা চোখ তুলে তাকায়, প্রশ্ন করে, কোন ব্যাপারে? লিয়া ধারার উপর ভারী বিরক্ত এমন মুখ করে বলে, কোন ব্যাপার আবার? তোমার বাপ ভাইরা যে গেল ওদের বাড়ি, ওরে বলবা না? ও, সে তো বলছি। লিয়া উঠে দাঁড়ায়, রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, তাহলে আর চিন্তা কি? সে অবশ্যই তার পরিবারের কল করে তোমার কথা জানাবে। হয়তো তার পরিবারের অমত করবে, কিন্তু সরাসরি না করতে পারবে না। হ্যাঁ ও না, বিভোর আসার পর সিদ্ধান্ত হবে। লিয়া আবার ঘুরে তাকায়, ধারার পাশে দ্রুত এসে বসে, উদ্বিগ্ন হয়ে বলল, বিভোর তো ঢাকায়, তা না? ও আসার পর যদি বাবা আর তোমার দুই ভাই যেত তাহলে বোধহয় ভালো হতো। ধারা তরঙ্গহীন গলায় বলল, আমারও সেটাই মনে হচ্ছে। লিয়া ফ্লোরের দিকে তাকিয়ে ভাবে কিছু, এরপর অন্যমনস্ক হয়ে বলে, বিভোর ব্যাপারটা জানালেই হবে, সামনে দিতে পারবে, ছেলেটা বুদ্ধিমান। ধারা ছোট করে বলে, এরপর বিষাদগ্রস্ত গলায় বলল, সকালেই ওরে কল দিয়েছি, 6 বার রিং হওয়ার পর ধরলো। আমার কথা না শুনেই বলল ইম্পর্টেন্ট কথা থাকলে মেসেজে বলতে। আমিও মেসেজে বলতাম, রিপ্লাই পেলাম না এখনো। দেখলো না কে জানি। লিয়া ধারার কথা শুনে নড়ে চড়ে বসে, এরপর বিস্ফোরিত কণ্ঠে বলল, বিভোরের পরিবার তোমাদের নিউ সম্পর্কের কথা জানে তো? ধারা নতজানু অবস্থায় মাথা নাড়িয়ে না জানায়। লিয়া বলে ওঠে, সর্বনাশ, তোমার বাবা বের হবার আগে আমারে বলতে এসব, এখন কি হবে? তোর বল। ধারা লিয়ার কথা শুনে ভয় পেয়ে যায়, আমতামতা করে বলে, কি হবে? কি হবে না? বিভোরের পরিবারের এমনিতেই তোমাকে পছন্দ করে না, তারপর 2 বছর হয়ে গেছে পারিবারিক শত্রুতার, সেখানে ওরা জানেও না তাদের ছেলে তোমাকে ভালোবাসে। তোমার মনে হয় তোমার বাপ ভাই মান সম্মান নিয়ে এখন ফিরতে পারবে? লিয়ার কথা শুনে ধারার কান্না পায়, খুব ভয় হচ্ছে, বুক দুরু করছে। ধারা অন্যদিকে মুখ ফিরে ঠোঁট টিপে ছাদের দিকে দৃষ্টি রেখে ভারী করুণ গলায় বলল, কই তুমি? রাত 8টায় কলিং বেল বেজে ওঠে। ধারা দৌড়ে এসে দরজা খুলে আজিজুর, সামিদ, সাফায়েতের কালো করে রাখা মুখ দেখে ধারার কলিজা কেঁপে উঠল। কিছু বলার সাহস পায় না। লিয়া মাইশাও থমকে যায়, প্রশ্ন করল না ভয়ে। তিব্বিয়া খাতুন প্রশ্ন করেন, হলো কি? শেখ আজিজুর তীব্র ঘৃণা নিয়ে তিব্বিয়ার দিকে তাকান। তিব্বিয়া দমে যান। আজিজুর ধারার উদ্দেশ্যে বলেন, এমন দিন বেঁচে থাকতে আর জীবনে না আসুক। ভুলে যাও অসভ্য ফ্যামিলির ছেলেটাকে, নয়তো আমাদের। কথা শেষ করে আজিজুর দোতলায় উঠে যান। ধারা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সাফায়েত বাসায় ঢুকে নিজের রুমে চলে গিয়েছে। সামিদ 1 গ্লাস পানি খেয়ে নিজের রুমে যায়।
চারপাশে নেমে আসে দমবন্ধকর নিস্তব্ধতা। লিয়া মায়েশা দুইজন রুমে যায় কি হলো জানতে। তিব্বিয়া খাতুন ধারার পাশে এসে দাঁড়ান। ধারা মাথা নত করে কাঁদছে। তিব্বিয়া ধারার মাথায় হাত রাখতেই ধারা কেঁপে উঠল। চোখের জল মুছে দ্রুত পায়ে রুমে আসে। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। মিনিট পাঁচে কাদার পর বিভোরের কথা মনে হয়। ফোন নিয়ে ঝটপট করে উঠে বসে। দেখে 1 ঘন্টা পূর্বে বিভোর 25টা কল দিয়েছে। ধারা দ্রুত বিভোরকে কল করে। 4 বারের রিংয়ের সময় রিসিভড হয় কল। ধারা বলে, হ্যালো। বিভোর বলে, হ্যালো। বার কয়েক দুজন হ্যালো হ্যালো করলো। ওপাশে গাড়ির আওয়াজ। বিভোর শুনতে পাচ্ছে না ধারার কথা। ধারা কল কেটে কাপা হাতে দ্রুত মেসেজ টাইপিং করে। এরপর সেন্ড করে মেসেজটি। তুমি সকালের মেসেজ দেখোনি? কই তুমি এখন? সেকেন্ড কয়েকের মধ্যে রিপ্লাই আসে। সারাদিন ফোন হাতে ছিল না, একটা বাজে পরিস্থিতিতে পড়েছিলাম, দেখা হলে বলবো। সন্ধ্যার দিকে দেখলাম মেসেজ, তখন আপুও কল করে বললো বাসায় প্রবলেম হলো খুব, আর তোমার বাবা ভাই খুব অপমানিত হয়েছেন। আমি থাকলে এসব কিছুই হতো না। পাকনামি করে আমাকে না বলে আসতে দিলা কেন? আচ্ছা এসব এখন বাদ, আমি আসছি, গাড়িতে আছি, সব ঠিক হয়ে যাবে। কান্নাকাটি করো না, ভুল হয়ই, মানুষ জীবনে অনেক ভুল করে, তুমি তেমন করে ফেলেছো, এই জন্য আপসেট হয়ে থেকো না, কান্নাকাটি ভুলেও না। বিভোরের মেসেজ দেখে হাসি ফুটে ধারার ঠোঁটে। রিপ্লে করে, ইউ আর এ ম্যাজিশিয়ান। বিভোর ফেরত মেসেজ পাঠায়, পৌঁছে কল করবো, গুড নাইট। ধারা ফোন চার্জে দিয়ে বারান্দায় এসে বসে। বাইরে টিপটিপ বৃষ্টি। বৃষ্টি দেখলে বিভোরের কথা মনে হয়। মনটা শান্ত করে দিয়েছে মানুষটা। ধারা চোখ বুজে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কথা ভাবে। শরীরের পশম কাটা কাটা হয়ে দাঁড়ায়। চোখ তুলে বাইরের আকাশের দিকে তাকায় সে। পাশাপাশি নেই, কিন্তু এক আকাশের নিচে তো আছে দুজন। মনে মনে তার আক্ষেপের সুর ঝরে পড়ে। এত সুন্দর মুহূর্তে বিভোর কেন নেই পাশে? কোনো এক বৃষ্টির রাত একসাথে কাটাবার কত ইচ্ছে দুজনের। ধারা রুম থেকে ফোন নিয়ে আবার বারান্দায় এসে বসে। গ্যালারিতে ঢুকে এক এক করে বিভোরের ছবি দেখতে থাকে। খালি গায়ের ছবিটায় চোখ আটকে যায়। জিন্স পরা, কপালে চুল ছড়িয়ে, বুক ভর্তি পশম। ধারা যখনই বিভোরের নগ্ন বুকে ঘুমায়, বুকের পশম ধরে টান দেয়। তখন বিভোর উহ করে ওঠে আর বলে, এত ফাজিল কেন তুমি? ধারা ফোনের স্ক্রিনে থাকা বিভোরের ছবি জুম করে বুকের পশম চোখের সামনে নিয়ে আসে। স্ক্রিনের উপর দিয়ে বিভোরের বুকের পশম ধরে টান দেওয়ার মতন অভিনয় করে। এরপর বিভোর হয়ে নিজেই আর্তনাদ করে ওঠে উফ বলে। তার পরপরই গগন কাঁপানো হাসিতে মেতে ওঠে। সব খেয়াল করে লিয়া। ধারা চার্জার আনতে ড্রয়িং রুমে গিয়েছিল। এরপর আর দরজা লাগায়নি। লিয়া এসেছে খাওয়ার জন্য ডাকতে। এসেই দেখে ধারা বারান্দায় বসে একা একা হাসছে। লিয়া বলে, খুব আদর করে তাই না? ধারা লিয়াকে খেয়াল করেনি। ফোনের দিকে তাকিয়ে উত্তর দেয়, খুব। ওর খোপা খুলে দেয়াটা। ধারা কথা শেষ না করে বড় বড় চোখ করে পিছনে তাকায়। লিয়া হাসছে। ধারা দ্রুত ফোন লুকিয়ে ফেলে। লজ্জায় গাল লাল হয়ে যায়। আমতা আমতা করে বলে, ভাবি তুমি? লিয়া রসিকতা করে বলে, আমি খাবার জন্য ডাকতে এসেছিলাম, ডিস্টার্ব করলাম নাকি? ধারা লজ্জায় দু হাতে মুখ ঢেকে হাঁটুতে মাথা ঠেকায়। এরপর বলে, দূর যাও ভাবি প্লিজ। লিয়া ধারার কথা অগ্রাহ্য করে ধারার পাশে বসে বলে, এ তো দেখছি গভীর জলের মাছ। বিভোর সাহেব তো আদর ভালোবাসা দুটো দিয়েই ননদিনীকে পাগল করে রেখেছে। হ্যাঁ, ধারা এসব কথার সম্মুখীন কখনো হয়নি। তার দ্বারা কোনো ছেলেকে ভালোবাসা হবে সেটা সে নিজেই ভাবেনি। তাই লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। উঠে দ্রুত পায়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লিয়া হেসে সেদিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ধারা দরজা খুলে উকি দেয়। দেখে লিয়া এখনো বসে এবং তার দিকে তাকিয়ে। ধারা আবার দরজা বন্ধ করে দেয়। লিয়া জোরে হেসে ওঠে। উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। যাওয়ার আগে বলে যায়, খেতে এসো কিন্তু। ভোরে বিভোর কল করে জানিয়েছে সে পৌঁছেছে। কথা বলা শেষে ধারা আবার ঘুমিয়ে পড়ে। 9টার দিকে তিব্বিয়া খাতুন ডেকে তোলেন। 9:30 ডাইনিং রুমে আসে ধারা। বাকিরা খাওয়া শুরু করে দিয়েছে। ধারা আজিজুরের পাশের চেয়ারটায় বসে। রাতে খেতে আসনি কেন? আজিজুরের প্রশ্ন। ধারা বলে, এমনি।
কোন ব্যাপারে? আমাদের ছেড়ে যাবে নাকি থাকবে? ধারা মাথা নত করে কিছুক্ষণ বসে থাকে, এরপর বলে, বলেছিলেই তো গতকাল সকালে। সামিতের চোয়াল শক্ত হয়ে আসে, বলে, তোর কাছে তোর বাপ ভাইয়ের সম্মানের দাম নেই? ধারা শান্ত গলায় বলে, আছে। তাহলে ভাবস কেমনে ওই পরিবারে যাওয়ার কথা? ধারা মাথা নত করে বসে আছে স্থির হয়ে। সামিত আবার বলে, তোর জন্মের পর থেকে তোরে যারা ভালোবাসতেছে তাদের ভালোবাসার চেয়ে কয়দিনের কোনো ছেলের ভালোবাসার দাম হয়ে গেল বেশি? ধারা শান্ত গলায় উত্তর দেয়, ভালোবাসার দামাদামি হয় না, মান পরিমাণ হয় না। সামিত আগুন চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, দেখো কি সাহস! অন্যদের ছোট বোনের বড় ভাইয়ের সামনে কথা বলতেও ভয় পায়, আর সেখানে তোমার মেয়ে তর্ক করে। তিব্বিয়া খাতুন বলেন, তোরাই এমন করেছিস, কত না করেছি, এত প্রশ্রয় দিস না, তবুও দিয়েছিস। এখন তোরা সামলা। আর বিয়ের পর জামাই সব, তোরা ওর জামাইয়ের কাছ থেকে দূরে রাখতে চাইতেছিস কেন? শেখ আজিজুর তিব্বিয়ার দিকে কড়া চোখে তাকান, কটমট করে বলেন, আমরা তো দিতেই গিয়েছিলাম, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তিব্বিয়া চুপসে যান, এরপর গলার জোর বাড়িয়ে মেয়েকে বলেন, বিভোর কি বলেন নাই ওর বাসায়? না। কেন? আমি না করেছিলাম, এরপর বলল ঢাকা থেকে এসে বলবে, তার আগেই এত সব হয়ে গেল। তুই তোর বাপ ভাইদের বলতে পারলি না এসব? ভুল হয়ে গেছে। সাফায়েত বলে, ভুলের মাসুল দে এখন। ধারা নির্ভয়ে বলে, মানুষ ভুল করেই, মানিয়ে নিতে হয়। সামিত কটমট করে বলল, মন চাইতেছে ঘাট ধরে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেই। ধারা অবাক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়, বলে, এটা সম্ভব না, তুমি সহ বাড়ির সবাই জানে আমাকে বেঁধে অন্য কোথাও বিয়ে দেওয়ার ক্ষমতা না আছে তোমাদের, আর না আছে আমার মনে। শেখ আজিজুর এক হাত কপালে ঠেকান, এরপর বলেন, ধারা ক্লিয়ার করে বলো, আমাদের কি করতে হবে? বিয়ের জন্য তো গিয়েছিলাম, মানেনি। যদি বিভোর ওর পরিবার নিয়ে আসে? শেখ আজিজুর থমকে যান, একবার ছেলেদের দিকে তাকান, এরপর বলেন, ওই পরিবারের সাথে আত্মীয়তা করা আর সম্ভব না। ধারা গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল, বলে, বাবাই বিভোর খুব ভালো একজন মানুষ, আর আমাকেও খুব ভালোবাসে। আমাকে যে ভালোবাসে তাকে তোমরা ভালোবাসবে না? সামিত দৃষ্টি স্থির রেখে বলে, আমরা তো দেখিনি ওর ভালোবাসা কেমন। একবার দেখলে বুঝতে আমি কতটা ভালো থাকবো। কিন্তু দেখিনি তো, এটা তার অভিনয় হতে পারে বা মোহ? কত ছেলে দেখছি, এমন কত কেস হাতে আছে। সামিতের ঠোঁটে বিদ্রুপের হাসি। ধারা ঠোঁট ভেঙে কাঁদা শুরু করে, মাঝে মাঝে নাক টানছে। সবাই খাওয়া রেখে ধারার দিকে তাকায়। সাফায়েত বলে, ফ্যাস ফ্যাস করে কাঁদুস কেন? বলতে তো ইচ্ছে হলে চলে যা। ধারা কান্না ভেজা কণ্ঠে বলল, আমি পারবো না কিছু ছাড়তে। আজব, কান্না থামাবি? ধারা কান্নার বেগ বাড়িয়ে দেয়। লিয়া বলে, ওরা ঠিক করে নাই, মানছি, তাই বলে এমন ডিসিশন নেওয়া ঠিক না। দেখেন ধরা কেমন কাটতেছে, এমন কাঁদলে কি করে আপনাদের লাভ আছে বাবা? আজিজুল লিয়াকে বলেন, আমাদের কি করার আছে? লিয়ার কাছে উত্তর নেই। খাওয়া শেষে আজিজুর বলেন, ওই বাড়ির বাপ বেটায় যদি ক্ষমা চাই তবে মেয়ে দিয়ে দেব। সাফায়েত বাধা দিয়ে বলে, না বেআই, এত সোজা না। পরিশোন, তুই আজ তোর ফোন অফ করে আমাকে দিয়ে দিবি। পরপর 6 দিন বিভোরের সাথে যোগাযোগ রাখবি না, অন্য কোথাও থাকবি। ধারা আঁতকে উঠে বলল, মানে না। পুরোটা শোন। 6 দিনে বিভোর তোর খুঁজে কি কি করে সেটাই দেখবো। যদি মনে হয় ও তোর জন্য পারফেক্ট, তোর চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, তাহলে দিয়ে দিব। না, তার আগে বিভোরের পরিবারকে সরি বলতে হবে। দুটো শর্ত ঠিকঠাক মতো হলে আমাদের আর সমস্যা নেই। লিয়া ভ্রুকুচকে বলে, তুমি তো সিনেমার ভিলেনারা ভাইদের মতো কথা বলছো। সাফায়েত বিরক্ত নিয়ে তাকায়, বলে, আজব, আজীবন ধরে সিনেমা দেখতেছি, কাজে লাগাবো না? পরি, তুই রাজি? ধারা কিছু ভাবে, এরপর বলে, বাবা আর বড় ভাইয়া তোমাদের সেম শর্ত? শেখ আজিজুর সাফায়েতের দিকে তাকান। সাফায়েত চোখের ইশারায় রাজি হতে বলে। এরপর আজিজুর বলেন, এটাই শর্ত। ধারা চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর ফোন অফ করে সামিতের হাতে তুলে দেয়। সামিত ফোন নিয়ে বেরিয়ে যায়। সাফায়েত বলে,
মিহিদের বাড়িতে থাকবি, কোনো রকম যোগাযোগ করা যাবে না, প্রতারণা করবি না। ধারা অশ্রুসিক্ত চোখে তাকায়। ভাইগুলো কেমন পরের মতো করছে, শর্ত দিচ্ছে। ধারা বলে, আমি প্রতারণা করছি না। অপেক্ষায় অপেক্ষায় 3 দিন কেটে যায়। সাফি ট্যুর থেকে ফিরেছে। ধারার চোখের নিচে কালি জমেছে কেঁদে কেঁদে। বিভোর কেন আসছে না? এর পরদিনই তো খুঁজে আসার কথা ছিল, অথচ এখনো অবধি এলো না। 3টা দিন পার হলো, কথা নেই। কি করছে, কেমন আছে কে জানে। ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ধারা বিভোরের কথা ভাবছিল। তখন সাফি আসে। ধারার পাশে বসে বলে, বিভোর আসছে না কেন বলতো? ধারার ঠোঁট কাঁপছে কান্নার দমকে। বলে, ওর কিছু হইল নাকি? একটু খোঁজ নিবা ভাইয়া, নয়তো ও এতদিন থাকতো না আমার খোঁজ না পেয়ে। সাফি নতজানু হয়ে বলে, আজ দুপুরে শুক্রিয়া মার্কেট দেখলাম শার্ট কিনতে, কিছু হয় নাই তো? ধারা আরো জোরে কেঁদে ওঠে। বারবার বলছে, ও আসতেছে না কেন? মাত্র 2 থেকে 3 ঘন্টার পথ। 3 দিন আমার খোঁজ না পেয়েও কেন আসলো না? সাফি কি বলবে বুঝে উঠতে পারছে না। সত্যি তো, কেন আসছে না? সে নিজের চোখে হাসি খুশি বিভোরকে দেখে এলো। কি সমস্যা তার? সাফায়েত আসে কিছুক্ষণের মধ্যে ধারাকে দেখতে। ধারা তখন কাঁদছিল। সাফায়েতকে দেখে কান্না বন্ধ করে দেয়। সাফায়েত ধারার পাশে বসে, সাফির দিকে একবার তাকায়, ধারার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর চোয়াল শক্ত করে বলে,